হ্যালো, মুভির ইন্ট্রোডাকশন মনে তো হয় না সেটার কোনো প্রয়োজন আজকের এই মুভির জন্য আছে। তোমরা অলরেডি বুঝে গিয়েছো আজকে কি হতে চলেছে তোমাদের সাথে। তো তোমরা সবাই রেডি তো নাকি? চলো শুরু করি আজকের এক্সপ্লেনেশন। তবে হ্যাঁ, এই মুভিতে তোমার জায়গায় জায়গায় মনে হবে যে এবার হয়তো তুমি মুভিটার কাহিনীটা কি সেটা তুমি বুঝে গিয়েছো, কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে এখানেই তোমাকে বারবার ভুল প্রমাণ করে অদ্ভুত টুইস্ট নিয়ে গল্পটি সামনের দিকে এগিয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করি। মুভির শুরুতে সাক্ষী নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা সন্তান সম্ভবা, আর তার বরের নাম হলো হেমন্ত। একদিন রাতে সাক্ষীর ঘুম ভেঙে যায় কিছু আওয়াজ শুনে। সাক্ষী নিচে এসে দেখতে পাই কারা যেন হেমন্তকে মারধর করছে। মারধর করছিল কেন? কারণ হেমন্ত এই লোকদের বসের থেকে টাকা নিয়েছিল ব্যবসা করার জন্য, কিন্তু হেমন্ত যাকে টাকা দিয়েছিল সে আবার তার সব টাকাগুলো মেরে দিয়েছে, যার কারণে হেমন্তের ব্যবসা চলে না। এখন এই লোকগুলো হেমন্তকে 24 ঘন্টা সময় দেয় টাকাগুলো ফিরিয়ে দেবার জন্য। এখন হেমন্ত সাক্ষীকে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই, নয়তো কালকে ওরা আবার আসবে আর এবার হয়তো তারা আমাকে মেরে ফেলবে। তো পরের দিন সকালে দেখা হয় তাদের ড্রাইভার কাজালার সাথে। ইনি বয়সে মুরব্বী। ড্রাইভার হলেও সাক্ষী আর হেমন্তকে নিজের ছেলে মেয়ের মতোই ভালোবাসে। কাজালা বলে, গ্রামে আমাদের একটি বাড়ি আছে, সেখানে আপনারা দুজন থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না, আর তাছাড়া সেখানে আপনাদেরকে কেউ খুঁজেও পাবে না। এই কথা বলে তারা রওনা হয়ে যায় কাজালার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে সরু পথ আসে, চারিদিকে আখের ক্ষেত। এক জায়গায় এসে কাজালা জানাই, স্যার গাড়ি আর সামনে এগোবে না, এই জায়গাটা হেঁটেই পার হতে হবে। কাজালা তাদের দুজনকে একটি পথ দেখিয়ে দিয়ে বলে, আপনারা এই পথ ধরে এগোতে থাকেন, আমি গাড়িটা রেখে আসছি। এরা দুজন তখন তার দেখানো পথ ধরে এগোতে থাকে, কিন্তু কত দূরে যে তাদের বাড়িটা সেটা কাজালা বলে না। কেন বলে না সেটা আমরা মুভির শেষে বুঝতে পারবো। তো এরা দুজন সেই পথ ধরে হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় চলে আসে যেখানে একসাথে অনেকগুলো রাস্তা দেখা যায়, মানে 12 রাস্তার মতো একটা জায়গা। তো তারা ঠিক করতে পারে না যে আসলে কোন রাস্তায় গেলে কাজালার বাড়িতে পৌঁছানো যাবে। এদিকে হাঁটতে হাঁটতে সাক্ষী ক্লান্ত হয়ে পড়ে। এই কারণে হেমন্ত বলে, ঠিক আছে তুমি এইখানটাতেই বসো, আমি দেখে আসছি বাড়িটা আসলে কত দূর। সাক্ষী সেখানে একা এইভাবে বসে থাকে। সাক্ষী একটু বেশি ক্লান্ত হওয়ার কারণে তার একটু চোখ লেগে আসে, কিন্তু যখন তার চোখ খুলে তখন দেখা যায় সেখানে রাত হয়ে গিয়েছে। সাক্ষী ভয় পেয়ে যায়, এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে আর হেমন্ত হেমন্ত বলে ডাকতে থাকে, কিন্তু এক পর্যায়ে সাক্ষী হেমন্তকে দেখতে পাই, আর তার সাথে ছিল এক মহিলা যার নাম ভার্ন দেবী। ইনি হলেন কাজালার স্ত্রী। সাক্ষী হেমন্তকে বলে, তোমার আসতে এত দেরি হলো কেন, আর তুমি যখন বাড়ি পেয়ে গিয়েছিলে তখন আমাকে নিতে আসোনি কেন? ভার্ন দেবী বলে, পাগলি তোকে কি আমরা কম খুঁজেছি রে, কিন্তু কোথাও তোকে দেখতে পাইনি। আগেই বলে দিচ্ছি এই মুভিটা এমন একটা মুভি যেখানে তোমাদের অনেক প্রশ্ন থাকবে, এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, তাই কারণগুলো এড়িয়ে গেলেও একটু ধৈর্য ধরো, সব বুঝে যাবে। তো সাক্ষী ভানুদেবীকে বলে, আচ্ছা পাশের একটা ঘর দেখলাম, ওখানে কে থাকে? ভানুদেবী বলে, ওখানে আমার দেবর আর তার স্ত্রী থাকতো, তারা মারা যাওয়ার পর ওই ঘরে এখন আর কেউ থাকে না। পরের দিন সকালে সাক্ষী বাড়ির চারিদিকে দেখতে থাকে, তবে পাশের ঘরটাতে সে লক্ষ্য করে দেওয়ালে কিছু কালো দাগ। সাক্ষী বিষয়টা বুঝতে পারে না। কৌতূহল বশত ঘরের মধ্যে ঢুকলে সে কিছু বাজে গন্ধ পায়, কিছুটা পোড়া পোড়া গন্ধ। আর দেওয়ালে যে দাগগুলো দেখা যায় সেগুলো দেখে মনে হয় কেউ সেগুলো পুড়িয়েছে। তো সাক্ষী ঘর থেকে বের হয়ে ক্ষেতের দিকে যাচ্ছিল, সেখানে সে একটি মরা গাছ দেখতে পায়। সাক্ষী দেখে পাশে একটি কুয়ো আছে, সেখানে সে দেখতে পায় সেই মরা গাছটি কুয়োর মধ্যে দেখা গেলেও তার ছায়া কোনোভাবেই দেখা যাচ্ছিল না, যেটা সাক্ষী খেয়াল করে না। তো হেমন্ত সাক্ষীকে বলে, আমি টাকা জোগাড় করার জন্য শহরে যাচ্ছি, এইভাবে বসে থাকলে তো চলবে না। সাক্ষী সেখানে একা থাকতে রাজি না হলেও হেমন্ত তাকে অনেক বুঝিয়ে সেখানে রাখে। সে বলে, আরে বাবা এই তো কয়েকদিনেরই তো ব্যাপার, তাই না? তারপর তো আমি তোমার কাছেই চলে আসবো, আর আমি যতদিন না আসছি ভানুদেবী তোমার দেখাশোনা করবে। তো পরের দিন সকালে দেখা যায় হেমন্ত সাক্ষীকে কিছু না বলেই চলে গিয়েছে। এইটা তার কাছে খুব অবাক লাগে। সে বাইরে এসে দেখতে পায় একটি মেয়ে কাঠ কাটছে। ভানুদেবী এসে তাকে খুব বকাবকি করতে থাকে, কিন্তু সে কোনো কথার উত্তর দেয় না। সাক্ষী ভানুদেবীকে বলে, আচ্ছা ওই মেয়েটাকে? ভানুদেবী বলে, ও কোনো মেয়ে না রে পাগলি, ও হলো অশুভ। সাক্ষী বলে, মানে? ভানুদেবী বলে, ও হলো আমার ছেলের
স্ত্রী রানী। অনেকদিন আগে তার পেটে একটি বাচ্চা ছিল। আমি কত করে বললাম এই অবস্থায় ওই ক্ষেতের মধ্যে যাস না, কিন্তু কে শোনে কার কথা। ওই তো একটা ঘাড়তারা, আমার কথা অমান্য করে ওই ক্ষেতের মধ্যেই যেত। কি যে পায় ওই ক্ষেতের মধ্যে তা আমার বোঝা আসে না। তো গেলি গেলি ফিরে আই, কিন্তু তা না, একদিন গিয়ে আর ফিরে এসেছিল না। 2-3 দিন পর দেখি একটা জায়গায় উল্টে পড়ে আছে আর তার পেটের বাচ্চাটি মারা গিয়েছে। আর তারপর থেকে ওই এরকম চুপচাপ। সাক্ষী বলে, আর আপনার ছেলে? ভানুদেবী বলে, আমার ছেলে দুঃখে কষ্টে শহরে চলে যায় আর ফিরে আসেনি, সেখানেই সে সেটেল হয়ে গিয়েছে। আর ভানুদেবী যে ছেলেটির কথা বলছে তার নাম হলো রাজবীর। তোমরা এই নামটি একটু ভালোভাবে মনে রেখো। তো রাত হলে ভানুদেবী রানীকে অন্য একটি বাড়িতে রাখতে যায়। তখন সাক্ষী বাড়িতে একাই ছিল। সাক্ষী কিছু একটার আওয়াজ শুনে বাইরে এসে দেখতে পাই একটি বাচ্চা চুপচাপ তার সামনে দাঁড়িয়ে আছে। বিষয়টা অস্বাভাবিক হলেও সাক্ষীর কাছে সেটা অদ্ভুত লাগে না। এই কারণেই লাগে না কারণ সে বাচ্চাদেরকে খুবই পছন্দ করে। আর শহরে তার একটি অনাথ আশ্রমও আছে। তবে সেখানে একটি বাচ্চা ছিল না, সেখানে ছিল তিনটা বাচ্চা 3 কোণায় দাঁড়িয়ে। একটি বাচ্চা তাকে দেখে দৌড় দেয়। সাক্ষীও কোনো কিছু না বুঝে তার দিকে ছুটে যেতে শুরু করে। ঠিক তখনই ভানুদেবী চলে আসে আর তার হাত ধরে ঘরে নিয়ে চলে আসে। ভানুদেবী বলে, তুই ওখানে কি করছিলি? ওখানে কেন গিয়েছিলি? সাক্ষী বলে, বাচ্চাগুলো খুব মিষ্টি, আমি তাদেরকে দেখেই ওখানে গিয়েছিলাম। কিন্তু কেন? আর আপনি আমাকে এভাবে কেন বলছেন? ভানুদেবী বলে, তোকে যেন আর ওদের ওখানে না দেখি, ওদের ছায়াও যেন তোর ওপর না পড়ে। সাক্ষী কোনো কিছু বুঝতে পারে না। তোমরা একটু ওয়েট করো, তোমরাও বুঝতে পারবে। তো রাতে সাক্ষী ঘুমিয়েছিল, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখে ভানুদেবী নিচে যে বিছানায় শুয়েছিল সেই বিছানায় ভানুদেবী নেই। হঠাৎ দেখা যায় ভানুদেবী এক কোণায় চুপচাপ বসে আছে, ঠিক এইভাবে। এমনিতেই মহিলাটা ভয়ঙ্কর দেখতে, তার উপর মাঝরাতে এইভাবে দেখলে তোমরাও কিন্তু ভয় করতে। এরপর সিন শিফট হয় সকালবেলা। সাক্ষী আয়নাতে মুখ দেখছিল। দেখা যায় আয়নার পেছনে সেই মহিলা যার নাম রানী, সে সাক্ষীর দিকে এক নজরে এইভাবে তাকিয়ে আছে। এখন এটা দেখে সাক্ষী তার দিকে এগিয়ে যায়। রানীকে দেখে মনে হয় যে সে কিছু একটা বলতে চাচ্ছে সাক্ষীকে, যেটা তার জন্য বলা জরুরি। কিন্তু হঠাৎ করে রানী তার কাজে লেগে পড়ে। সাক্ষী পেছন ফিরে দেখতে পাই সেখানে ভানুদেবী চলে এসেছে। আর এই কারণে রানী তাকে কিছু বলতে গিয়েও বলতে পারলো না। একটু পর আবার সেই ছেলেগুলো আসে। সাক্ষী আবারও তাদের পেছনে পেছনে ওই ঘরটাতে যায়। দেখা যায় ঘরের সামনে একটি রেডিও রাখা আছে পুরনো দিনের, যেখানে একটি গান বাজছিল। গানটা ছিল এমন যে কোনো একটা মা তার ছেলেকে গানের তালে তালে ঘুম পাড়াচ্ছে। সাক্ষী ঘরটার মধ্যে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে বাচ্চাগুলো ছিল না। আর দেখা যায় পেছন থেকে একটি কালো হাত সাক্ষীকে ছুঁতে চাইছিল, কিন্তু সাক্ষী সেটা দেখতে পাচ্ছিল না। তো বাইরে আসতে শুরু হয় ভানুদেবীর ঘ্যান ঘ্যান। সে বলে, তোকে মানা করেছিলাম না ওখানে যাস না, তুই তারপরও কেন গিয়েছিলি? সাক্ষী এবার রেগে যায়। সে বলে, এই যে আপনি আমার খেয়াল রাখেন ভালো কথা, কিন্তু সব বিষয়ে এত কথা কেন বলেন আপনি? আপনাদের বাসাতে আমি থাকি, আপনি খেয়াল রাখেন সেটাতে আমি ধন্য, কিন্তু এত খেয়াল আমার না রাখলেও চলবে। এই বলে সে রাগ করে রুমে চলে যায়। সন্ধ্যাবেলায় হেমন্তর আওয়াজ পেয়ে বাইরে এসে দেখে ভানুদেবী তাকে খুব কেয়ার করছে। সাক্ষী দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। রুমে এসে বলে, হেমন্ত দেখো, আমাকে এখানে একদম ভালো লাগছে না, সবকিছু কেমন যেন মনে হচ্ছে, আমি এখানে থাকতে চাই না। আর ওই যে ভানুদেবী, ওর ওপর আমার খুব সন্দেহ হচ্ছে, ওকে মোটেও আমার ঠিক মনে হচ্ছে না। হেমন্ত বলে, আরে পাগলি, তেমন কিছু না, উনি তো ভালো মানুষ, তোমার আমার কত যত্ন নেয়। কিন্তু সাক্ষী বলে, না, আমার সবকিছু কেমন অদ্ভুত লাগছে, আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো। সাক্ষী বলে, ওই মহিলার মনে হয় আমাদের সন্তানের উপর লোভ আছে, কারণ ওর তো কোনো বংশধর নাই, তাই না? তো যাই হোক, সাক্ষীর জোরাজুরিতে তারা সেই রাতেই সেখান থেকে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় কেউ একজন হেমন্তর মাথায় লাঠি মারে। হেমন্ত অজ্ঞান হয়ে যায়। আর বাড়িটা মেরেছে আমাদের ড্রাইভার সাহেব কাজালা। এতক্ষণ কিন্তু এই ব্যক্তিকে আমরা দেখতে পাইনি, তবে এই চেহারাটা দেখানোর জন্যই এতক্ষণ তাকে দেখানো হয়নি। তো সেখানে ভানুদেবীও চলে আসে আর ক্লোফর্ম দিয়ে সাক্ষীকেও অজ্ঞান করে দেয়। এরপর সেই আখের ক্ষেতের মধ্যে শুরু হয় এক ধর্মকার্য, যেখানে তান্ত্রিক গোল করে একটি জায়গায় মন্ত্র পড়ছিল। সেখানে কাজালা, ভানুদেবী এবং হেমন্ত, ওদিকে সাক্ষীকে শ্মশানের মাটি মাখিয়ে দিচ্ছিল ভানুদেবী। এরপর ভানুদেবী সাক্ষীকে বিছানার সাথে মোটা মোটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে শুরু করে। বাঁধার পর
পর ভানুদেবী সাক্ষীকে বিছানার উপর রেখে ভানুদেবী নিচে বসে একা একাই বকতে শুরু করে। কি বকছিল? ভানুদেবী সাক্ষীকে বলে, ওই মেয়ে, তুই তো গল্প শুনতে ভালোবাসিস তাই না? চল, তোকে আজকে আমি একটা গল্প শোনাই। ভানুদেবী বলে, অনেকদিন আগে আমাদের পরিবারে অনেক সুখ শান্তি ছিল। একদিন আমার দেবরের বিয়ে দিলাম জানিস। যার সাথে বিয়ে দিলাম সেই মেয়েটার নাম ছিল সুনাইরি। মেয়েটা মেয়ে ছিল না রে, ও ছিল একটা আস্ত ডাইনি। আমার একটা না, আমার ছিল চারটা ছেলে। রাজভীর ছিল বড় আর বাকি ছিল তিনটা, যেগুলো ছিল ছোট। আর দেবরের বিয়ের পর এই 3 ছেলে সারাক্ষণ শুধু সুনাইরির কাছে থাকতো। সে এমনই ভাবে আমার এই 3 ছেলেকে বশ করে নিয়েছিল যে ওই 3টা আমার ছেলে নাকি ওর ছেলে বুঝতে পারতাম না। তো একদিন তার পেটেও একটা বাচ্চা আসে। আমি ভাবলাম হয়তো এবার আমার এই 3 ছেলেকে আমি আমার কাছে পাবো। ওমা তা না, একদিন আখের ক্ষেতের মধ্যে থেকে আমার দেবরের আওয়াজ আসে। আমরা দৌড়ে গিয়ে দেখতে পাই সেই ডাইনিটা আমার দেবরকে ছুরি দিয়ে মেরে ফেলেছে। এরপর সেই ডাইনি নিজেও ওই যে বড় কুয়াটা আছে যেটা তুই দেখতে পাস, ওইটাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এতটুকু হলে তো ঠিকই ছিল, কিন্তু ওই ডাইনি আমার 3 ছেলেকেও নিয়ে গিয়েছিল ওই কুয়োতে। আর তুই যেই ছেলেগুলোকে দেখতে পাস না, ওগুলোও আমারই ছেলে, কিন্তু তারা এখন বেঁচে নেই। ওই ঘটনার পর থেকে আমাদের বাড়িতে একটা অভিশাপ লেগে আছে। কেমন অভিশাপ? আমার বড় ছেলে রাজভীরকে বিয়ে দিলাম রানীর সাথে। তাকে আমি কত করে নিষেধ করেছিলাম, ওই ক্ষেতের দিকে যাস না, ওই ক্ষেতের দিকে যাস না, কিন্তু কে শোনে রে কার কথা। একদিন দেখলাম রানী তার গর্ভের বাচ্চা সহ নিজের পেটে ছুরি চালিয়ে দিয়েছে। আমি আবার বিয়ে দিলাম, সেইবারও সেই মেয়ে নিজের গলা কেটে পেট কেটে আত্মহত্যা করে। কিন্তু আমি থেমে থাকিনি, আবার আমার রাজভীরের বিয়ে দিয়েছি শহরে। তার স্ত্রী 8 মাসের গর্ভবতী। কিন্তু অবাক করা বিষয়, তুইও 8 মাসেরই গর্ভবতী। ভানুদেবী বলে, তান্ত্রিক বলেছে যদি কোনো 8 মাসের গর্ভবতী মেয়ে আমাদের বাড়িতে 3 দিন 3 রাত থাকে আর সে আত্মার ছায়া থেকে বাঁচতে পারে, তাহলে আমাদের বাড়ি থেকে সেই অভিশাপ দূর হবে। আর তুই সেই মেয়ে যাকে 3 দিন 3 রাত আমাদের বাড়িতে থাকতে হবে। ভালোই হয়েছে বল, তুই আর হেমন্ত আমাদের বাড়িতে এসেছিস। বন্ধুরা, কাহিনীটা যদি মনে করো হ্যাঁ এবার তোমরা বুঝে গিয়েছো, তাহলে তুমি ভুল করছো। কারণ এই মুভিতে তোমার বারবার মনে হবে এরপরের কাহিনীটা তুমি বুঝে নিয়েছো, কিন্তু তোমার মনে করাটা হবে বারবার ভুল। মুভিটা ওইভাবেই বানানো হয়েছে, তাই মনোযোগ সহকারে দেখতে থাকো। তো ভানুদেবী সাক্ষীকে গল্প টল্প বলে সেখান থেকে যখন বের হতে যাবে, তখন তাকে বলে, শোন মেয়ে, তুই এই ঘরে যা যা দেখবি, যা যা শুনবি, সবই একটা ভ্রম, কোনো কিছুই সত্য না। আর রেডিওতে তুই যেই গানটা শুনতে পেয়েছিলি না, ওইটা কার গলা জানিস? ওইটা সুনাইরির কণ্ঠস্বর। আজকেও তোকে সুনাইরি সেই গান শোনাবে। এরপর ভানুদেবী সেই বাড়ি থেকে চলে যায়, আর পুরো বাড়িতে একা অন্ধকার একটা ঘরে থাকে সাক্ষী। দেখা যায় ঘরের মধ্যে একটা ভয়ানক মূর্তি দাঁড়িয়ে আছে কোনো এক মহিলা। দেখা যায় কেউ একজন সাক্ষীর পেটের দিকে হাত বাড়াচ্ছে। তো এরপর সিন শিফট হয়, দেখা যায় সকালবেলা সাক্ষী তার হাতের বাঁধন খুলে ফেলে। সে তার পেটে দেখতে পায় একটা কালো হাতের ছাপ। বাইরে এসে সাক্ষী কাউকে দেখতে পায় না। সে হেমন্ত হেমন্ত বলে ডাকতে থাকে, কিন্তু কেউ তার উত্তর নেয় না। এরপর সে ওই ক্ষেতের দিকে দৌড়াতে থাকে। যেতে যেতে ক্ষেতের ওই মাঝখানটাতে সাক্ষী দেখে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করছে, আর কোনো এক লাল শাড়ি পরা মেয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে। সাক্ষী সেই কুয়োর কাছে চলে আসে। এসে দেখে ওই 3টা বাচ্চা কুয়োর উপর দাঁড়িয়ে আছে। ছেলের 3টা ইশারা দিয়ে বলে, ওই যে আমাদের মা এসেছে, ওই যে আমাদের মা। তখন দেখা যায় পেছন থেকে আধা খোলা মুখ, খুব ভালোভাবে বোঝা যায় না, কোনো একটা মেয়ে দৌড়ে এসে কুয়োতে লাফ দেয়। অবাক করা বিষয় হলো ওই মহিলার পিছু পিছু ওই 3টা বাচ্চা কুয়োর মধ্যে লাফ দেয়। সাক্ষী ভয় পেয়ে যায়। সে ভয়ে আবারও বাড়ি চলে আসে। সাক্ষী এবার বাড়ির ছাদে উঠে পড়ে, এটা দেখার জন্য যে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা। ছাদের উপরে উঠেও সে তেমন কিছু দেখতে পায় না, চারিদিকে ক্ষেত আর ক্ষেত। সাক্ষী দেখে একটা কাকতাড়ুয়া, যেখানে সাক্ষী গল্পের শুরুতে দাঁড়িয়েছিল, আমরাও দেখেছিলাম। সাক্ষী তখন সিদ্ধান্ত নেয় সেই জায়গাতে যাবে। তাই দিক যাতে ভুল না হয়, তাই তার হাতকেই এইভাবে ব্যবহার করে দিক ঠিক রাখার জন্য। মুভি শুরুতে সাক্ষীকে হেমন্ত যেই জায়গায় বসিয়ে রেখেছিল, ওই রাস্তাতেই একটা কাকতাড়ুয়া ছিল। সাক্ষী আসলে ওখানে যেতে থাকে, কারণ ওখানে গেলেই ওইখান থেকে সে পালাতে পারবে। সাক্ষী সেই কাকতাড়ুয়ার কাছে পৌঁছে যায়, আর পথ যাতে ভুল না হয় তাই সেখানে এটি আখের পাতা দিয়ে বেঁধে রাখে। এরপর একটা পথ ধরে বের হতে চায়। সাক্ষীর চোখে মুখে তখন আনন্দের ভাব
ভাব দেখা যায় এখান থেকে বের হওয়ার। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এটাই যে একটু যেই সেই পথ আখের গাছ দিয়ে এমন ভাবে আটকানো, দেখে মনে হয় সেই পথ সেখানেই শেষ, আগে কখনোই এই পথ দিয়ে কেউ আসেনি। কিন্তু সাক্ষীর খুব ভালোভাবে মনে আছে যে এই পথ দিয়েই তারা এখানে এসেছিল। তো ভাগ্যের পথ যখন দেখলো বন্ধ, তখন সে ভেঙে পড়ে আর আবারও বাড়িতে ফিরে আসে। ফিরে এসে সে কয়লা নিয়ে সেই জায়গার ম্যাপ আঁকতে শুরু করে, কিন্তু সেটাতেও সে ব্যর্থ হয়। এরপর সাক্ষী চোখে মুখে পানি দেওয়ার সময় পেছনের ওই ঘরটা থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সাক্ষী পা টিপে টিপে সেখানে যায়, গিয়ে দেখে ওইখানে 3টা বাচ্চা আর সুনয়রি বসে থেকে গল্প করছিল। সাক্ষী দেখে বাচ্চাগুলো আর সুনয়রিকে আগের মতো লাগছে না, মনে হচ্ছে তারা জীবিত হয়ে উঠেছে। তখনই ভানুদেবী আর তার দেবর সেখানে চলে আসে। তাদেরকে দেখে সুনয়রি আখের ক্ষেতের দিকে পালাচ্ছে, পিছু পিছু তার দেবরও একটি লাঠি নিয়ে সেদিকে যাচ্ছিল। সাক্ষীও পেছনে পেছনে যায়। সাক্ষী হঠাৎ দেখে তাকে ভানুদেবীর দেবর লাঠি দিয়ে মারছে, কিন্তু তখনই সাক্ষী দেখে তাকে নয়, সুনয়রিকে ভানুদেবীর দেবর লাঠি দিয়ে মারছে। সাক্ষী বুঝতে পারে না এখানে আসলে হচ্ছেটা কি, আর কেনই বা অতীতে ঘটে যাওয়া জিনিস সে বর্তমানে এভাবে দেখতে পাচ্ছে। তো সুনয়রি ভানুদেবীর কাছে হাত জোর করে বলতে থাকে, তুমি আমার বাচ্চাটাকে মেরো না, কিন্তু সে তার কোনো কথাই শুনতে চাইছিল না। তখন এই 3টা ছেলের মধ্যে একজন সুনয়রির কাছে একটি চাকু দেয় আত্মরক্ষার জন্য। সুনয়রি তাকে ভয় দেখানোর চেষ্টা করলেও সে ভয় পায় না, লাঠি দিয়ে তাকে মারতে যায়। তখন এই ছেলেগুলো গিয়ে তার পা চেপে ধরে, আর ভানুদেবীর দেবর উল্টে গিয়ে ওই ছুরির ওপরেই পড়ে, আর সে সেখানেই মারা যায়। তখনই সেখানে ভানুদেবী চলে আসে আর সুনয়রিকে বলতে থাকে, তুই এটা কি করলি ডাইনি, তুই মেরে দিলি আমার দেবরকে। তখন সুনয়রি বলে, আমি মারিনি। ভানুদেবী বলে, আমি দেখেছি তুই মেরেছিস। তো এরপর সব মিলিয়ে যায়। সাক্ষী দেখে কেউ সেখানে নেই। একটু পর দেখা যায় সুনয়রি তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, আর তার হাতে ছিল ওই চাকুটা। সাক্ষী দেখে সেখানে রাজভীরের ওই 2 স্ত্রীকেও, যারা তাদের পেট কেটে মারা যাচ্ছে। সাক্ষী ভয় পায় আর সাথে সাথে সেগুলো মিলিয়ে যায়। তো রাতের বেলায় সাক্ষী বুঝতে পারে পাশের ঘরে কারা যেন সুনয়রির গায়ে আগুন দিয়েছে। সাক্ষী দৌড়ে সেই ঘরের দিকে যায়। দেখা যায় ভানুদেবী সাক্ষীর গায়েই আগুন দিয়ে দেয়। হঠাৎ করে এই সব মিলিয়ে যায় এবং হঠাৎই সাক্ষীর প্রসব বেদনা শুরু হতে থাকে। দেখা যায় তার পেট কেমন জানি পুড়ে যাচ্ছে। এরপর এটা দেখে সে অজ্ঞান হয়ে যায়। চোখ খুলে দেখে সে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে, আর পাশে ওই 3টা ছেলে তাকে নিয়ে খেলছে। এখন দেখা যায় পাশেই সুনয়রিও শুয়ে আছে, আর তাকে দেখতে ডাইনির থেকে কম কিছু লাগছিল না। এটা দেখে সে আবারও জ্ঞান হারায়। একটু পর যখন সাক্ষীর জ্ঞান ফিরে, তখন সে দেখে তার বাচ্চাটি সেখানে নেই। তখন সাক্ষী এদিক সেদিক খুঁজতে শুরু করে। সাক্ষী দেখে ক্ষেতের মধ্যে কুয়োটার পাশে কাজালা এবং রাজভীর সেই মেয়ে সন্তানটিকে কুয়োর মধ্যে ফেলে দিতে চাইছে। সাক্ষী আটকানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। কাজালা বলে, বংশের উন্নতি করবে ছেলে সন্তান, এখানে মেয়ে সন্তান দিয়ে কি হবে, তাই ওকে বলি দেওয়া হবে। বলে রাখি এই সব কুসংস্কার আগে ছিল, এখন এইসব নেই, আর এটা শুধু মুভিতেই বোঝানো হয়েছে। তো রাজভীর যখন সেই বাচ্চাটি কুয়োর মধ্যে ফেলছিল, তখন সাক্ষী তার দিকে কেমন জানি অদ্ভুত ভাবে তাকিয়েছিল। আর কেন তাকিয়েছিল সেটা এখানেই একটা বড় টুইস্ট, শেষে বুঝতে পারবে। তো কুয়োর মধ্যে বাচ্চাটি ফেলে দেওয়ার পর সাক্ষী দৌড়ে গিয়ে দেখতে পাই সেখানে একটা নয় অনেকগুলো বাচ্চার লাশ পড়ে আছে। পরক্ষণে সাক্ষী লক্ষ্য করে, আরে আমার তো এখনো বাচ্চাই হয়নি, তার পেট তো আগের মতোই আছে। এখানে সাক্ষী কান্নায় ভেঙে পড়ে, কারণ তার সাথে এগুলো কি হচ্ছে সে এগুলো কিছুতেই বুঝতে পারছিল না। এরপর সাক্ষী দেখে ওই ছেলেগুলোকে, আর সেখানে সুনয়রিকে। সাক্ষী সুনয়রিকে দেখে বসে পড়ে, আর একটু পর সিন শিফট হয়। দেখা যায় সকালবেলায় ভানুদেবী ফিরে আসে, আর একটা ছুরি নিয়ে বসে আছে সাক্ষী। ভানুদেবী বলে, কিরে ছুরি, ভালো আছিস? তোকে অনেক কষ্ট দিয়ে ফেললাম তাই না রে এই 3 দিন, তবে কি করব বল, তোকে অনেক ধন্যবাদ যে তুই আমাদের বংশ থেকে অভিশাপ দূর করে দিয়েছিস। তখনই সেখানে কাজালা আর হেমন্ত চলে আসে। হেমন্ত এসে সাক্ষীকে বলে, চলো এখান থেকে, এখানে আর আমরা এক মুহূর্ত থাকবো না, এরা আমাদেরকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থের জন্য। তখন সাক্ষী বলে, দাঁড়াও, এদের আসল চেহারাটা তোমাকে একটু দেখিয়ে নিই। এরা সুনয়রিকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে শুধু এই কারণে যে সুনয়রির পেটে মেয়ে বাচ্চা ছিল। এরা সুনয়রিকে আগুন দিয়ে বাইরে বের হয়ে গিয়েছিল। সুনয়রি সেই অবস্থাতেই বাচ্চা প্রসব করে, আর রাজভীর সেই বাচ্চাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, যার কারণে সুনয়রি সেই অর্ধ পোড়া শরীর নিয়ে সেই কুয়োর দিকে ঝাঁপ দেয়। আর সেই সাথে সাথে এই মহিলার 3 ছেলে কিছু না বুঝেই তার ছোট মায়ের দেখা দেখি লাভ দেয়, আর সবাই সেখানে মারা যায়। সুনয়রিকে এরাই মেরেছে। আমি এই 3 দিন সেগুলোই দেখছিলাম, সেগুলোই আমার ভ্রম হিসেবে এখানে এসেছিল, যেগুলো ছিল সত্যি।
সুনয়রির জায়গায় আমি নিজেকে ভ্রম হিসাবে পেয়েছি। এরা সুনয়রিকে খুব কষ্ট দিয়ে মেরেছে। ভানুদেবী বলে, চুপ কর মেয়ে, তুই কিন্তু বড় বড় কথা বলছিস, তুই কি জানিস সুনয়রি একটা ডাইনি ছিল। সাক্ষী বলে, চুপ করুন, সে কোনো ডাইনি ছিল না। সুনয়রি আপনার ছেলের বউদেরকে চাকু দিয়েছিল আপনাদের সাথে লড়াই করার জন্য, কিন্তু তারা না বুঝে তাদের পেট কেটেছে। এখানে সুনয়রির কোনো দোষ নেই। তখন সাক্ষী বলে, রাজভীর, তুমি কি আমার কথা বুঝতে পারছো? তখন হেমন্ত বলে, আরে তুমি আমাকে কেন রাজভীর বলছো? আমি তো হেমন্ত। তখন সাক্ষী বলে, ভ্রম দেখার সময় আমি রাজভীরের জায়গায় তোমাকে দেখেছি, অর্থাৎ হেমন্ত আর রাজভীর একজনই, আর সেটা হলে তুমি। তোমার মা শহরে যে মেয়েটার কথা আমাকে শুনিয়েছিল সেটা হলাম আমি নিজেই। আমার কথায় তোমার মা আমাকে শোনাচ্ছিল। আর তোমাদের কি মনে আছে ভ্রম দেখার সময় সাক্ষী রাজভীরের দিকে কিভাবে তাকিয়েছিল? হ্যাঁ, তাকিয়েছিল এই জন্যই যে রাজভীর আর হেমন্ত একজনই, আর তারা বাপ মা বেটা মিলে প্ল্যান করেই সাক্ষীকে এখানে নিয়ে এসেছে, যাতে করে তাদের বংশের যেই অভিশাপ আছে সেটা ধ্বংস হয়ে যায়। এখন কথা হলো, অভিশাপটা ধ্বংস কিভাবে হলো? সাক্ষী যখন হাঁটু গেড়ে বসে গিয়েছিল তখন সুনয়রি বিকট শব্দ করছিল। সাক্ষী তখন সুনয়রিকে বলে, সুনয়রি তুমি চিন্তা করো না, আমি বাচ্চা জন্ম দিবই। এটা শুনে সুনয়রির চিৎকার আরো বেড়ে যায়। যখন সাক্ষী ভয় না পেয়ে বাচ্চা জন্ম দেওয়ার কথা বলছিল তখন হঠাৎ করেই সুনয়রি হারিয়ে যায়। আর সাক্ষী যখন সেই সুনয়রির ভয় দেখানোকে ভয় না পায় তখনই সেই পরিবার থেকে সেই অভিশাপ দূর হয়ে যায়। তো রাজভীরের গোমর ফাঁস যখন হয়ে গেল তখন সে সাক্ষীকে মারতে যায়। সাক্ষী তখন হেঁটে হেঁটে আখের ক্ষেত পার করছিল, আর সে তখন তার হাত থেকে সেই ছুরিটি ফেলে দেয়। তো রাজভীর যখন সাক্ষীকে মারতে যাচ্ছিল তখন পেছন থেকে রানী এসে কুড়ুল দিয়ে কুপিয়ে কুপিয়ে রাজভীরকে হত্যা করে। আর একটু পর ভানুদেবী আর কাজালেরও শব্দ শুনতে পাই, যার মানে হলো রানী সবাইকে মেরে ফেলেছে। এরপর সাক্ষী সেই 3 বাচ্চাকেও দেখতে পাই। এরা তখন সাক্ষীকে আসল পথ দেখিয়ে দেয়। সাক্ষী হাঁটা শুরু করে আর দেখা যায় রানী তার রক্ত মাখা শরীর নিয়ে তার দিকেই হেঁটে যাচ্ছে। আর এখানেই মুভিটা শেষ হয়। তো কেমন লাগলো আজকের মুভির গল্প তা অবশ্যই কমেন্টস করে জানাও। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমাদের চ্যানেলটি যেহেতু নতুন তাই তোমাদের হেল্প একান্তই কাম্য। দেখা হবে নতুন কোন মুভি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।